গত বিশ্বকাপে আর্জেন্টিনার মেইন মিডফিল্ডারদের তালিকায় ছিলেন এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল, যারা কিনা মেইনলি আর্জেন্টিনার মিডফিল্ডের স্টার্টার ছিলেন। কিন্তু এই তিনজন মিডফিল্ডার বাদ দিয়ে বর্তমানে অন্যান্য আর্জেন্টিনার মিডফিল্ডাররা ইউরোপের শীর্ষ 5 লিগের বিভিন্ন ক্লাবে যেরকম ফর্মে রয়েছেন, সেটা দেখে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল এই তিনজনই সামনের বিশ্বকাপেও আর্জেন্টিনার স্টার্টিং মিডফিল্ডার থাকবেন। Such is the level of the performance of those midfielders, and one of those midfielders is ভ্যালেন্তিন বার্কো। ক্যারিয়ার শুরু করেছিলেন লেফট ব্যাক হিসাবে, আমরা সবাই জানি বোকা জুনিয়র্সে লেফট ব্যাক হিসাবেই তার উত্থান ছিল। পরবর্তীতে ব্রাইটন এবং সেভিয়ার মতো ক্লাবে গিয়েও কিন্তু ওই লেফট ব্যাকের ভূমিকাই পালন করেছিলেন, কিন্তু সেসব ক্লাবে গিয়ে বোকা জুনিয়র্সে তিনি যেরকম প্রমিস দেখিয়েছিলেন সেই প্রমিসটা উনি দেখাতে পারেননি। তার ক্যারিয়ারের পরিবর্তন আসা শুরু হয় স্ট্রাসবুর্গে যাওয়ার পর থেকে। আপনারা সবাই জানেন যে গত সিজন থেকে উনি স্ট্রাসবুর্গে গিয়েছেন এবং সেখান থেকেই উনি দুর্দান্তভাবে পারফর্ম করা শুরু করেছেন। অ্যান্ড দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ, যদিও এখন জিনিসটাকে সারপ্রাইজিং বলা যায় না, বিকজ আপনারা সবাই অলরেডি জানেন যে সারপ্রাইজিং ফ্যাক্টটা কি, সেটা হলে তিনি এখন আর লেফট ব্যাক নেই, তিনি এখন সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে গিয়েছেন। এবং সেন্ট্রাল মিডফিল্ডার হওয়ার পর থেকে তার পারফরমেন্সের যে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটাই তাকে দুর্দান্ত একজন খেলোয়াড়ে পরিণত করেছেন। হি ইজ আ সেন্ট্রাল মিডফিল্ডার নাও। এই সিজনে ফরাসি লিগ আনের মিডফিল্ডারদের মধ্যে এক পিএসজির ভিতিনিয়া এবং টু সাম এক্সটেন্ট আরসি লান্সের মামাদু সাঙ্গারে বাদে তার থেকে ভালো মিডফিল্ডার আর কেউ নাই, সেটা অন দ্য বল সিচুয়েশনে হোক বা অফ দ্য বল সিচুয়েশনে হোক। পাসিং এর দিক দিয়ে ইনফর্ম আর্জেন্টাইন মিডফিল্ডারদের মধ্যে এই সিজনে ভ্যালেন্তিন বার্কোর চেয়ে ইউরোপে আর কোনো ভালো মিডফিল্ডার আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না, এবং সেটা আমি এনজো ফার্নান্দেসকে মাথায় রেখেই বলছি। আধুনিক ফুটবলে এখন আর কেউ প্রথাগত ডিস্ট্রয়ার, কেউ প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার বা পিওর নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার নেই আর, এখন সবাই হাইব্রিড। আর ভ্যালেন্তিন বার্কো ওই হাইব্রিড মিডফিল্ডারদের অন্যতম বড় এক্সাম্পল। ম্যাচের বিভিন্ন সময় কখনো প্রপার রেজিস্টার মতো ডিফেন্সের সামনের জোনগুলোতে থেকে নিখুঁত লং বল বা থ্রু বল পাঠাচ্ছেন, আবার উপরে উঠে লেফট বা রাইট হাফ স্পেসে দলের অন্যান্য অ্যাটাকারদের সঙ্গে কম্বাইন করছেন, মাঠের পুরোটা ইঞ্চি চষে বেড়াচ্ছেন। এমন মিডফিল্ডার পাওয়া তো যে কোনো কোচের জন্য ভাগ্যের ব্যাপার। লাস্ট সিজনে দেখেছিলাম একটু পেছনে খেলতেন, ডিফেন্সিভ মিডফিল্ডের জোনগুলোতে খেলতেন। এই মৌসুমে আরও বেশি জায়গা জুড়ে খেলছেন, আরও অনেক বেশি জোন ইনফ্লুয়েন্স করছেন। টিমের ইনিশিয়াল বিল্ড আপ তো বটেই, ফাইনাল থার্ডেও ক্রিয়েটিভিটি দেখানোর একটা বড় দায়িত্ব কাঁধে নিচ্ছেন। আরও সামনে এসে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের পাস দিচ্ছেন। এখন সামনের জোনগুলো থেকে যেভাবে ফাইনাল থার্ডে এন্ট্রি নিচ্ছেন বা থ্রু বল বা পাস পাঠাচ্ছেন, দেখে অনায়াসে পেদ্রি বা ব্রুনো ফার্নান্ডেসদের কথা মনে পড়ে যাচ্ছে। এই মৌসুমে এ পর্যন্ত অ্যাটাকিং থার্ডে মোট 32টা থ্রু বল দিয়েছেন এই ভ্যালেন্তিন বার্কো। তার চেয়ে বেশি থ্রু বল আর কেউ দেয় নাই এই সিজনে এখন পর্যন্ত। বল রিসিভ করার আগেই নিজের ভিশনের মাধ্যমে বুঝতে পারেন যে বলটাকে কোথায় পাঠাবেন। একটা আদর্শ সেন্ট্রাল মিডফিল্ডারের অন্যতম গুণ এটা। আর নিজের পাস দেওয়ার অ্যাঙ্গেল বের করার জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না বার্কোকে। তিনি নিজেই মাঠের মধ্যে কনস্ট্যান্টলি রোমিং করতে থাকেন এবং নিজের জন্য অ্যাকিউরেট পাসিং অ্যাঙ্গেল বের করতে পারেন। তার পাসের বিভিন্ন টেকনিক এক্সিকিউট করার ক্ষমতা প্রমাণ করে যে কোনো পজিশন ডমিনেন্ট দলে তো বটেই, বরং অন্যান্য দলেও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। এই সিজনে ভ্যালেন্তিন বার্কোর যতগুলো ম্যাচ দেখেছি, সেসব ম্যাচগুলোতে তার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে একমাত্র ফাউল করা ছাড়া তার পা থেকে বল কেড়ে নেওয়ার সাধ্য কারণ নেই। আর এটাই তার খেলার স্টাইলের একটা ইন্টারেস্টিং জিনিস তুলে ধরেছে আমাদের সামনে। বার্কো এমন একজন মিডফিল্ডার যে কিনা ফাউল অ্যাট্রাক্ট করতে পারে। বল পায়ে পাস দেওয়ার সময় বা ক্যারি করার সময় বা ড্রিবল করার সময় বার্কোর অ্যাকশনগুলো এমন হয় যাতে প্রতিপক্ষ তার দিকে ফাউল করতে আকৃষ্ট হয়, প্রতিপক্ষ অটোমেটিক ডিফেন্স করার জন্য রেসপন্স করে। এটা অনেক ইউনিক একটা গুণ। আর প্রতিপক্ষের বক্সের যত কাছে যেতে থাকেন, এই ফাউল অ্যাট্রাক্ট করার বৈশিষ্ট্যটা বা গুণটা আরও বেশি দেখা যায় বার্কোর মধ্যে। অত বেশি ড্রিবলিং করতে পারেন না, তবে জটলার মধ্য থেকে প্রেস রেজিস্ট্যান্সের মাধ্যমে বল ঠিকই বের করে আনতে পারেন। যেটা আগে বললাম, অত বেশি ড্রিবল করেন না, আবার বল ক্যারিংও অতিরিক্ত করতে চান না। আবার এই মৌসুমে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি খেললেও অত বেশি শুটও করছেন না। পরিস্থিতি ভেদে এই কয়টা কাজ যদি উনি আরও বেশি বেশি করা শুরু করেন, তাহলে অফকোর্স তিনি মিডফিল্ডার হিসেবে আরও বেশি অলরাউন্ডার হয়ে যাবেন। এই মৌসুমে ভ্যালেন্তিন বার্কোর আরেকটু অ্যাডভান্সড রোলে খেলার অন্যতম প্রধান কারণ মিডফিল্ডে মরক্কান মিডফিল্ডার সামির এল মোরাবেতের উপস্থিতি। বার্কোর চেয়ে তুলনামূলক ডিফেন্সিভ মাইন্ডেড এই মিডফিল্ডার সবসময় বার্কোর সঙ্গে সঠিক শর্ট পাসিং কম্বিনেশন করার জন্য মাঠের অ্যাকিউরেট জায়গাগুলোতে হাজির হয়ে যান, এবং যখনই বার্কোর দরকার হয় তখন বল রিকভারি করে দেন, যা বার্কোকে ডিফেন্সিভ সাপোর্ট দেয় অনেক। তবে বার্কোর খেলার অন্যতম প্রধান যে বৈশিষ্ট্যটা, যেটা কিনা সমসাময়িক অন্যান্য মিডফিল্ডারদের থেকে তাকে আলাদা করছে, সেটা হলো অফ দ্য বল সিচুয়েশনে তার কার্যক্রম। এক্ষেত্রে পিএসজির জাও নেভেসের সঙ্গে তার তুলনা দেওয়া যেতে পারে। দুজনই সাইজে ছোটখাটো, বল প্লেইং ও প্যাসিং অ্যাবিলিটি অসাধারণ, কিন্তু অফ দ্য বল সিচুয়েশনে অনেক অ্যাগ্রেসিভ এই দুজন। প্রতিনিয়ত এফেক্টিভ প্রেসিংয়ের মাধ্যমে ট্যাকল ইন্টারসেপ্ট করে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে সক্ষম তিনি। দুর্দান্ত স্লাইড ট্যাকেলও করতে দেখা যায় তাকে। বার্কোর পজিশনিং ও অফ দ্য বল সিচুয়েশনে এই অসাধারণ প্রেস করার কারণে স্ট্রাসবুর্গ অ্যাটাকিং থার্ডে প্রচুর বল উইন করতে পারে, অনেক পজিশন গেইন করতে পারে।
আর ঠিক এই কারণেই বিশ্বকাপে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গায় আমরা হয়তোবা ভ্যালেন্তিন বার্কোকে দেখতে পারি, বিকজ অফ দ্য বল সিচুয়েশনে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কখনোই অত ভালো ছিলেন না। হ্যাঁ, তিনিও অ্যাগ্রেসিভ, কিন্তু তিনি তার ট্যাকেল এবং ইন্টারসেপশনের টাইমিংগুলা কখনো কখনো গড়বড় করে ফেলেন, যে কারণে অযাচিত কিছু ফাউল করে ফেলেন এবং প্রতিপক্ষের কাছে ডিফেন্সিভ ডুয়েলে হেরে যান। ভ্যালেন্তিন বার্কোর মধ্যে ওই দুর্বলতাটা আপাতত দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না, তাই এই প্রগ্রেসের ধারাটা যদি উনি বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গায় হয়তোবা কোচ লিওনেল স্কালোনি ভ্যালেন্তিন বার্কোকে কনসিডার করতেও পারেন। বিশ্বকাপের বাকি আছে আর 4 মাসের মতো। এই 4 মাসে অনেক কিছুই হতে পারে। তবে একটা বিষয়, যে গতিতে ভ্যালেন্তিন বার্কো এগোচ্ছেন, তাতে সুস্থ থাকলে তিনি আর্জেন্টিনার মিডফিল্ডে স্টার্ট করবেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন আর্জেন্টিনার ভক্তদের দোয়া কালাম করা শুরু করে দিতে হবে যেন বিশ্বকাপ পর্যন্ত ভ্যালেন্তিন বার্কো যেন ফিট থাকেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই দুর্দান্ত মিডফিল্ডারটা সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।